নকশাটায় যদি আরো কিছু রঙিন সুতো ব্যবহার করা যেত তাহলে আরো সুন্দর হতো, কিন্তু কোথায় যে পাবো রঙিন সুতো? রিতা, এই রিতা, কোথায় রে তুই? সেই কখন থেকে খুঁজছি। আরে বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে। আসছি মামি, পরে একটা কাজ করছিলাম, একটু সময় তো দাও। আমাকে ডেকেছো মামি? নবাবজাদি, কোথায় গিয়ে মরেছিলি? সকাল কি এখন হয়েছে? বলি ঘরের কাজগুলো কে করবে শুনি? সব কাজ দেখি ফেলানো। আমি এক্ষুনি করে দিচ্ছি মামি। হ্যাঁ, এক্ষুনি করো, করে আমায় উদ্ধার করো। কই গো কমলা, রিতা, টুনি, কোথায় তোরা? দেখ কি এনেছি। কি গো, কোথায় ছিলে তোমরা? এই দেখো তোমাদের জন্য কি এনেছি। সেই কখন থেকে খুঁজছি তোমাদের, কিন্তু পাচ্ছি না। চোখের কি মাথা খেয়েছো নাকি? দেখছো না ঘরে ছিলাম? কই, কি এনেছো দেখি? এই যে দেখো, তোমার জন্য এনেছি শাড়ি, আমার টুনিমার জন্য এনেছি একটা জামা। তাই বাবা, আমার জন্য নতুন জামা এনেছো? কি মজা, কি মজা! রিতা কোথায় গো, রিতা? কোথায় আর থাকবে, দেখো গিয়ে কোথায় ঠ্যাং ঠ্যাং করছে। নিজের মা বাবাকে তো খেয়েছে, এখন হতভাগী আমার সংসার খেতে এসেছে। আহা, ওভাবে বলছো কেন? বাবা মা মারা গেছে মেয়েটার, দুঃখী একটা মেয়ে, একটু ভালোবেসে আগলেও তো রাখতে পারো, তাই না? আহ মরণ, দরদ দেখে আর বাঁচি নে। দুঃখী একটা মেয়ে, এই আপদ আর জায়গা পেল না, তোমার ঘাড়েই চাপতে হলো। তোমার কটু কথার স্বভাব আর গেল না, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। কই রে রিতা, কোথায় গেলি? রিতা, ও রিতা। মামা, মামা আমায় ডেকেছিলে? কখন এলে বাড়িতে? চল দেবো মামা। কিছু লাগবে না আবার। হ্যাঁ রে মা, কোথায় ছিলি? কতক্ষণ থেকে ডাকছি তোকে। নে মা, এই যে এই জামাটা তোর। বাহ, জামাটা তো খুব সুন্দর মামা। তোর পছন্দ হয়েছে মা? হ্যাঁ মামা, খুব পছন্দ হয়েছে। আমার একটা জামার খুব দরকার ছিল, পরনের জামাটাও ছিঁড়ে গিয়েছে। এখানেই সারাদিন কাটিয়ে দিলে হবে? বেলা তো পড়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে খেতে এসো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা দেখো, রিতার জামাটা আমার জামার থেকে বেশি সুন্দর। তোর ওর জামাটা ভালো লেগেছে? তুই নিয়ে নে না, ওর নতুন জামার দরকার নেই, সেরা জামা পরলেই হবে। আচ্ছা মা। এই রিতা, তোর জামাটা আমায় দিয়ে দে তো। তুই জামা দিয়ে কি করবি? সারাদিন তো বাড়িতেই থাকিস। কি হলো কি, দাঁড়িয়ে আছিস কেন? তোর জামাটা টুনিকে দিয়ে দে। দেখছিস না মেয়েটা আমার দাঁড়িয়ে আছে। ঠিক আছে বোন, এই নে। তুই আবার বাবাকে বলে দিবি না জানো, তাহলে মা কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেবে। না রে বোন, আমি কখনোই বলবো না। ও বলবে কি রে? ও বললেও কি আমি আস্ত রাখবো নাকি? এখন চল, তোকে খেতে দি, আজ তোর পছন্দের খাবার রান্না করেছি। সত্যি মা? কি মজা, কি মজা! চলো খেতে যাই। মনি, মনি, তুই এসেছিস রিতা? আয় ভেতরে আয়। না রে, ভেতরে যাব না। মামি যদি টের পায় আমি বাড়ি নেই, তবে আমার কপালে দুঃখ আছে। এই নে, তোর কাপড়টা ধর। বাহ, কি সুন্দর নকশা করেছিস তুই, তোর হাতে জাদু আছে। তোর পছন্দ হয়েছে তো? এটাই অনেক। পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে।
আমি এখন বাড়ি যাই রে, না জানি মামি কি করছে। এমনিতেই সেলাইগুলো লুকিয়ে লুকিয়ে করি, এখন যদি টের পেয়ে যায় বাড়ি বয়ে কাপড় দিচ্ছি, তবে আমায় আস্ত রাখবে না। আচ্ছা ঠিক আছে, তুই আয় তবে। রিতা, এই রিতা, কোথায় গেলি রে হতভাগী? রিতা, সে কখন থেকে ডাকছি, কানের মাথা খেয়েছিস নাকি? মামি, মামি আমায় ডাকছো? ডাকছো কেন? সব কাজ তো করা শেষ মামি। কতক্ষণ ধরে ডাকছি, কোথায় গিয়ে মরেছিলি? তুই মরলেও তো আমি বাঁচতাম। তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে ফেল। এই তো মামি, কাপড়গুলোই ধুচ্ছিলাম। এখনো কাপড় ধোয়া হয়নি নবাবজাদির? বলি কোথায় গিয়ে মরেছিলি? কাজ চুরি করছিস? তোকে তো আমি। মেরো না, মেরো না মামি, আমার হয়ে গেছে, কাপড়গুলো ধুয়েই এসেছি। বাসনগুলো মাজা হয়েছে? এখনো হয়নি মামি, আমি কাপড়গুলো ধুচ্ছিলাম। কি, এখনো বাসন মাজা হয়নি? হতভাগী, বলি সারাটা দিন কি করছিলি তুই? কাজকর্মে মন নেই, সারা দিন শুধু বসে বসে অন্ন ধ্বংস করা। যা, কাজগুলো শেষ কর গে। বিকেলের পর যদি একটাও কাজ বাকি থাকে না, তবে আমি তোকে আস্ত রাখবো না। যাচ্ছি আমি মামি, আমি এক্ষুনি যাচ্ছি। অনেক পানি পিপাসা পেয়েছে, যাই একটু জল খেয়ে আসি। এ কি, কলসিতে দেখছি একটু জল নেই। যাই রান্নাঘরে গিয়ে দেখি জল আছে কিনা, তা না হলে ওই রীতা হতভাগীকে জল আনতে পাঠাতে হবে। কি আর করা। হাড় হাবাতে মেয়ে কোথাকার, আলো চালিয়ে সেলাই করা হচ্ছে। বলি তোর মরা বাপ মা এসে কি তেল কিনতে টাকা দিয়ে যায়? এই জন্যই তো বলি, বাতির তেল এত তাড়াতাড়ি শেষ হয় কেমন করে? রাত জেগে এসব সাইপার সেলাই করা হচ্ছে, আর কাজের বেলায় ঠন ঠনাঠন। আমি সব কাজ শেষ করেছি মামি, কাজের ক্ষতি করে তো কিছু করছি না মামি। চুপ কর, হতভাগী কোথাকার, বসে বসে অন্ন ধ্বংস করছে, আবার সেলাই চালাচ্ছে। দাঁড়া, বের করছি তোর কাপড় সেলাই। মেরে যদি তোর মুখের নকশা আমি বদলে না দিই, তাহলে আমার নামও কমলা নয়। দে কাপড়টা, দে এদিকে, দে বলছি। কমলা, কমলা। কি গো, তুমি চলে এসেছো? হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। আমার শরীরটা খুব খারাপ লাগছে কমলা। তোমার কি হয়েছে? আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে হাত নাড়াতে পারছি না, হাত মনে হয় অবশ হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি কবিরাজকে খবর দিয়ে আনছি। টুনি, রীতা, কোথায় গেলি তোরা? কমলা, আমি তো আর নৌকা চালাতে পারবো না। ঘরে যা জমানো টাকা আছে, সেগুলো দিয়ে আপাতত না হয় সংসারটা চালাও কমলা। অসম্ভব, ওই টাকা আমি টুনির ভবিষ্যতের জন্য রেখেছি। ওই টাকায় আমি কিছুতেই হাত দেব না। তাহলে উপায় কি? সংসার কি করে চলবে? তুমি কোনো চিন্তা করো না, আমি একটা উপায় ঠিকই বের করব। উপায় কি কিছু আছে? আমি তো আপাতত কোনো উপায় দেখছি না। ঘরে যে হাবাতেছি রীতাকে গান্ডে পিনতে গেলাচ্ছ, ও কবে কাজে আসবে? রীতা, রীতা কি কাজ করবে? কি কাজ করবে মানে? তোমার নৌকা চালাবে। কি বলছো তুমি? অতটুকুন মেয়ে নৌকা কি করে চালাবে? এসব কি বলছো কমলা? ঠিকই বলছি, মামার সংসারে বসে অন্ন ধ্বংস করতে পারবে আর কাজ করতে পারবে না? মামার হাত অবশ হয়ে গেছে, মামা কাজ করতে না পারলে তো ওকেই করতে হবে। মেয়েটার সাথে অমন করো না গো, ওকে নৌকা বাইতে পাঠিও না। তুমি চুপ করো তো, আমার কাজ আমাকে করতে দাও।
হাড় হাবাতে হতভাগী, সামান্য উঠোন ঝাড়ু দিতে তোর এত সময় লাগে? আমি তো আমি তো মাত্রই ঘর ঝাড়ু দিয়ে এলাম মামি। সামান্য ঘরের কাজ করতে এত সময় লাগে? তোকে আর ঘরের কাজ করতে হবে না, কাল থেকে তুই তোর মামার নৌকা চালাবি। নৌকা চালাবো? কিন্তু মামি। কোনো কিন্তু না, বসিয়ে বসিয়ে তোকে খাওয়াবো নাকি হতভাগী? কাল থেকে তুই নৌকা চালাবি। ঠিক আছে মামি, তুমি যা বলবে তাই করবো। যাই, আজকের মতো বাড়ি ফিরে যাই। মামির হাতে টাকাগুলো তুলে দিতে হবে তো। রিতা, এসেছিস? সাতু, এই জিনিসগুলো তোর কামাল মামার বাড়ি দিয়ায়। কামাল মামার বাড়ি? কামাল মামার বাড়ি তো নদীর ওপারে মামি, আসতে যেতে তো সন্ধে হয়ে যাবে। তো কি হয়েছে, সন্ধে হলে কি তোকে বাঘে খেয়ে ফেলবে? চত্ব সব ঠং। যা, জিনিসগুলো এক্ষুনি দিয়ায়। আচ্ছা ঠিক আছে মামি, আমি যাচ্ছি। কত দূর যেতে হবে? আকাশের অবস্থাটাও তো ভালো না, না জানি কখন ফিরতে পারবো। এই কি, এখন তো দেখছি ঝড়ো বাতাসও বলছে। কি করি এখন? হঠাৎ ঝড় আসলে তো বিপদ হয়ে যাবে। নৌকোর কিছু হলে মামি তো আমায় আস্ত রাখবে না। যাই, ওই ঘাটটায় গিয়ে নৌকাটা থামাই। যাক, বাতাসটা থেমে গেছে এখন। এবার রওনা হই। তার আগে একটু দেখি জিনিসগুলো ঠিক আছে কিনা। এই যা, পুটলিটা তো ছিঁড়েই গেল। জিনিসগুলো এদিক ওদিক হলে যে সর্বনাশ হয়ে যাবে। আরে, এটা এলো কোথা থেকে? মামি মনে হয় দিয়েছে। যাকে, পুটলিটা তো ছিঁড়েই গেল। এটা দিয়ে না হয় জিনিসগুলো বেঁধে নি। কতদিন পর বাড়ি ফিরছি, কিন্তু গেলেই তো গিন্নি জানতে চাইবে তার জন্য এবার সুন্দর সুন্দর কি জিনিস এনেছি। কিন্তু এবার তো নেওয়ার মতো কিছুই পেলাম না। আরো যদি ভালো কিছু পেতাম। আরে, ওটা কি? বাজি, ওই নৌকাটার আরো কাছে যাও তো। এই যে বে, শুনছো? বলি, তোমার নৌকায় ওই কাপড়ের পুটলির কাপড়টা কি আমায় দেখানো যাবে? এটা দিয়ে যে জিনিসপত্র বেঁধেছি সাহেব, এটা তো খোলা যাবে না। আচ্ছা দাঁড়াও, তুমি বরং এই চাদরটা দিয়ে জিনিসগুলো বাঁধো। এবার তো আমাকে কাপড়টা দেখাতে অসুবিধে নেই, তাই না? না না সাহেব, আমি এক্ষুনি দেখাচ্ছি। বাহ, কি সুন্দর কারুকাজ! এত সুন্দর কাজ আমি খুব কম দেখেছি। আমার গিন্নি খুবই পছন্দ করবে। এত সুন্দর নকশার কারিগরটি কে? কারিগর কিনা জানি না সাহেব, নকশাটা আমি নিজের হাতেই করেছি। তুমি করেছো? বাহ, তোমার হাতে তো জাদু আছে। এই কাপড়টি আমি কিনে নিতে চাই। কত দাম দিতে হবে সেটা বলো। দাম? এই জিনিস তো আমি বিক্রির কথা ভাবিনি সাহেব, যে দাম নেব। তবে আপনি যখন নিতে চাচ্ছেন তখন নিন না হয়। ঠিক আছে, এই নাও তোমার কাপড়ের দাম। বাজারের দামই দিলাম, নাও। এত টাকা? এত টাকা তো আমি কখনো দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সহজ সরল ভালো মেয়ে। তুমি তোমার কাজ করা কাপড় বাজারে বিক্রির ব্যবস্থা করো, দেখবে ভালো দাম পাবে। আমার নকশা করা কাপড় বাজারে বিক্রি হবে? এই তো আমি কখনো ভাবিনি সাহেব। আমি কি পারবো? কেন পারবে না? অবশ্যই পারবে। ইচ্ছা থাকলে সব সম্ভব। আমি এখন যাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। জি আচ্ছা সাহেব, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। মামি, কি হয়েছে রে? তোর হাতে ওগুলো কি?
তুই আবার এসব সাইপাস নিয়ে পড়ে আসিস? মামি, আগে আমার কথা তো শোনো। আমার নকশা করা কাপড়গুলো সবাই বেশ পছন্দ করে। আমি ভাবছিলাম কাপড়গুলো বাজারে যদি বিক্রি করা যায়। তুমি কি বলো মামি? মরণ, কত ভালো ভালো সদাই আছে, লোকে কিনছে না। আর তোর কাপড় কিনতে তো লোকের বইয়েই গেছে। এই যে ভাই, একটু শুনুন। কি লাগবো কও? আমার দোকানে অনেক কিছু আছে। দেখো তোমরা কি দিবার চাও আর কি পছন্দ হয় তোমাগর। না, আমি কিছু কিনতে আসিনি। আমি এসেছি কাপড়গুলো বিক্রি করতে। কিভাবে কোথায় দোকান বসাবো বলতে পারেন? দোকান? বাইয়া মানুষ আইছে দোকান দিতে। বিক্রি বাট্টার কি বুঝো? আর এই বাজারের বিক্রি, মহাজনই তো তোমাগর বাজারে বসতে দিব না। কেন? কারণ তুমি মাইয়া মানুষ, তাই। এই বাজারের মাটিতে কোনো মাইয়া লোক দোকান দিব, মহাজন তা কিছুতেই মাইনা দিব না। যাও তো ভাই এই জায়গার থেকে, যাও যাও। কিছু না কিনলে চইলা যাও, আমার বেচা বিক্রির ক্ষতি কইরো না। এই তো পেয়েছি। ফেরিওয়ালা চুরি করে সদাই বিক্রি করে। আমিও নৌকায় করে কাপড় বিক্রি করব। প্রথম বিক্রি হয়েছিল নৌকায়। আমি নৌকাতে করেই কাপড় বিক্রি করব। বাজারের মাটিতে বসতে দেবে না তো কি হয়েছে? পানির ওপর নৌকাতেই হবে আমার বাজার। এই নে শোনো, ওই কাপড়গুলো কি বিক্রির জন্য? হ্যাঁ জনাব, বিক্রির জন্য। সব আমার নিজের হাতের নকশা করা। বাহ, এত সুন্দর কাপড় এই নৌকা যাত্রাতেই পেয়ে গেলাম। বাহ, আমরা যারা প্রতিদিন নদীপথে চলাচল করি তারা যদি নদীতেই এভাবে সব জিনিস পেয়ে যায় তাহলে তো বেশ ভালো হতো। বাহ, তা দেখি ওই কাপড়খানা দেখি তো। জি জনাব, এই নিন, দেখুন। মা রীতা, কাপড় বিক্রি করতে যাচ্ছিস মা? হ্যাঁ মামি। আচ্ছা মা, সাবধানে থাকিস। তুই যদি ব্যবসাটা না ধরতিস তাহলে যে আমাদের কি হতো? আমাদের কোনোদিন অবস্থার পরিবর্তন হতো না। কি যে বলো না মামি, ভাগ্যে ছিল তাই হয়েছে। আমি তো শুধু চেষ্টা করেছি। আমায় মাফ করে দিস রে মা। তোর উপর অনেক অবিচার করেছি, অনেক অত্যাচার করেছি আমি। ওসব কথা থাক না মামি, আমি কিচ্ছু মনে রাখিনি গো। আমি এখন আসি মামি, মামার দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে রে মা। আমাদের পানির উপর বাজার তো বেশ জমে উঠেছে রে মনি। মাটির উপর বাজারে বসতে দেয়নি তো কি হয়েছে? পানির উপরেই আমাদের বাজার জমজমাট। তুই যদি সেদিন সাহস করে না শুরু করতিস তবে আমরাও কাজ করার সাহস পেতাম না রে। আজ এই পানির উপর বাজারে পেয়ারা বিক্রি করে বাড়িতে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করতে পারছি। সাহস আর ইচ্ছে শক্তি থাকলে অনেক কিছু করা যায়। কি বলিস মনি? তুই ঠিকই বলেছিস রে দিদি। চল তাহলে কাজ শুরু করি। গ্রামটার চারদিকে ছিল সবুজের সমারোহ। সবুজ শ্যামলে ঘেরা সেই গ্রামে মতিন নামের একজন গরিব কৃষক বাস করত। তার একটা মাত্র জমি ছিল, তাতে সে কচুর চাষ করে কোনো মতে তাদের সংসারটা চালাতো। বাবা, এবার আমাদের কচু ক্ষেতটা সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর বড় বড় কচু, আর সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা। হ্যাঁ রে বাবা, দেখা তো যাচ্ছে তেমনই। কি হবে তা তো ওপরওয়ালার ইচ্ছা, আগে থেকে তো আর কোনো কিছু বলা যায় না রে। বাবা, কাজ তো প্রায় শেষ, চলো বাবা আজ বাড়ি যাই। আজ যে কাঠ ফাটা রোদ পড়েছে, রোদে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে রে সাজু, চল তাহলে বাড়ি যাই, আমারও খুব কষ্ট হচ্ছে আজ। হ্যাঁ বাবা, তাই চলো, কাল সকাল সকাল এসে বাকি কাজটা শেষ করে ফেলবো। মা, ও মা, কোথায় তুমি? একটু পানি নিয়ে এসো, রোদে গলাটা শুকিয়ে গেছে। আমি রান্নাঘরে, তুই বস, আমি এক্ষুনি ঠান্ডা পানি নিয়ে আসছি।
এনে তোরা পানি খেয়ে নে। পানিটা বেশ ঠান্ডা, গলাটা ভিজলো এবার। ওগো, বলছি মাঠের কি অবস্থা? এখন কচুগুলো কেমন হয়েছে বলো তো? গতবার তো তেমন ভালো হয়নি। গিন্নি, এইবার কচু তো মনে হচ্ছে ভালোই হবে। যেমন দেখা যাচ্ছে তেমনই যদি থাকে তাহলে এবার বেশ কিছু টাকার কচু বিক্রি করতে পারবো গো। তাই যেন হয় গো। গত বছর ফসল ভালো না হওয়ায় খুব কষ্টে দিন পার হয়েছে। এবছর যদি কিছুটা কষ্ট কমে। থাক থাক গিন্নি, বেশি আশা করো না। বেশি আশার কপালে ভাত জোটে না। যতদিন না সব ঠিকঠাক ভাবে হচ্ছে কিছুই বলা যাবে না। ওগো, তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। দেখো, উনি এবার তোমার দিকে ঠিক মুখ তুলে চাইবেন। হ্যাঁ গিন্নি, সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই করতে পারেন। চাইলে ভালো ফলনও দিতে পারেন, আবার সব নষ্ট করেও দিতে পারেন। রফিক, এবার তো তোর কপাল খুলে যাবে রে। তোর ক্ষেতের পাশ দিয়ে আসলাম, এবার তো তোর কচুগুলো খুব সুন্দর হয়েছে। কচুর চেহারা তো একেবারে জল জল করছে রে। চাচা, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। এই ফসলই আমার আশা। এটার ওপরেই আমাদের সারা বছরের খাওয়া পড়া নির্ভর করছে গো। হ্যাঁ রে, সৃষ্টিকর্তা চাইলে সবই হবে। থাক, তাহলে আমি গেলাম। হঠাৎ করেই সন্ধ্যার আকাশে কালো মেঘে ছেয়ে যেতে থাকে। জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। আকাশে কালো মেঘ জমে শুরু হলো প্রবল বৃষ্টিপাত। হায় সৃষ্টিকর্তা, এ কেমন বৃষ্টি শুরু হলো! আমার জমির পাশেই তো নদী। এই প্রবল বৃষ্টিতে তো নদীর জল বেড়ে যাবে। আর এই জল যদি কচু খেতে ঢুকে পড়ে তাহলে তো সব শেষ। বাবা, এভাবে বৃষ্টি হলে তো নদীর জল বেড়ে আমাদের কচু খেতে ঢুকে পড়বে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে কচুর ক্ষেতের সব কচুগুলো তলিয়ে যাবে। ওগো, এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। ওই কচুগুলোই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এভাবে ঘরে না বসে থেকে মাঠে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। হায় হায় হায়, আমাদের সব বুঝি শেষ হয়ে গেল। আমরা বাঁচবো কিভাবে? আমাদের সব কচুগুলো তো জলের নিচে। এখন এখন আমাদের কি হবে? কেঁদো না গিন্নি, কেঁদে আর কি হবে? যা হবার তো হয়ে গেছে। কেঁদে তো আর কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। বাবা, আমাদের সাথেই কেন এমন হয়? আমাদের কচুগুলো এভাবে কেন নষ্ট হয়ে গেল? জানি না রে বাপ, তবে এটা জানি সৃষ্টিকর্তা যেটাই করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ রে, তোর বাবা ঠিকই বলেছেন। হয়তোবা এর মধ্যেই আমাদের কোনো মঙ্গল রয়েছে। বৃষ্টির পরে কয়েকদিন কেটে যায়। কচু ক্ষেত জলে ডুবে যাওয়ার কারণে সব কচু নষ্ট হয়ে যায়। মতিন খুব চিন্তায় পড়ে যায়। ওগো ওগো, চলো তো একটু কচু ক্ষেতটা দেখে আসি। গিন্নি, ওটার এখন কচু ক্ষেত নেই। ওটা পুকুরের মতো হয়ে গেছে। ওখানে গিয়ে আর কি করবে তুমি? মনে তো আর মানতে চাইছে না। চলো না, একবার চোখের দেখাটা দেখে আসি। মনে যদি একটু শান্তি পাই। দেখেছো গিন্নি, এই সর্বনাশা জলে আমাদের সব কচু পচে নষ্ট হয়ে গেছে। এবছর তো চলতে খুব কষ্ট হয়ে যাবে গো। ওগো ওগো, তুমি দুঃখ করো না। তুমি এইভাবে ভেঙে পড়লে আমাদের হবে কি বলো তো? বাবা, আমাদের কচু ক্ষেতের পানির মধ্যে মনে হচ্ছে কিছু ভাসছে। কিছু যেন নড়ে চড়েও বেড়াচ্ছে। হ্যাঁ রে, তাই তো রে বাবা। এ তো মাছ। বিভিন্ন ধরনের মাছ আছে দেখছি। এত মাছ কচু ক্ষেতের ভেতরে।
পাঁচমিশালি মাছ, এগুলো কোথা থেকে আসলো? কোথা থেকে আবার? এগুলো সব জলের সাথে ভেসে এসেছে। বাহ, কত মাছ! দেখো দেখো, কেমন জলের ওপর খাবি খাচ্ছে দেখো। গিন্নি, তাই বলে এত মাছ? মাছে তো পুরো জমি ভরে গেছে। কচু তো গেল, তবে সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করার জন্য এই মাছ পাঠালো। তুমি না বলেছিলে সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন? কচু নষ্ট হয়েছে তাতে কি হয়েছে? এখন এই মাছ দিয়ে আমাদের সংসারটা চলবে। আর দাঁড়িয়ে কেন? সাজু বাবা, নেমে পড়, চল কিছু মাছ ধরি। ওগো, তাড়াতাড়ি বাড়ি যাও, বড় দেখে একটা পাত্র আনো। হ্যাঁ গো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বাবা, এই তো আমি নেমে পড়েছি। কত মাছ! কচু ক্ষেতটা নদীর কাছে হওয়াতে মনে হয় আরো বিভিন্ন ধরনের মাছ এসেছে, তাই না বাবা? হবে তাই তো। মাছ ধরার আনন্দটা বেশ লোভনীয় রে। ওগো নাও, সব মাছ এর ভেতরে রাখো। বাবা, বেশ কিছু মাছ তো পেলাম। খাবার জন্য কিছু মাছ রেখে বাকি মাছ বিক্রি করলে হতো না? হ্যাঁ হ্যাঁ, তা তো করবই। তার আগে কচু ক্ষেতটা জাল দিয়ে চারপাশ ঘিরতে হবে, না হলে মাছগুলো আবার ভেসে যেতে পারে। হ্যাঁ বাবা, চলো আজকের মাছগুলো বিক্রি করে জাল কিনে ঘের দেব। সাজু ও তার বাবা কিছু মাছ খাবার জন্য রেখে বাকি মাছগুলো নিয়ে হাটে গেল বিক্রি করতে। তারা বেশ কিছু টাকার মাছ বিক্রি করলো। সেই টাকা দিয়ে জাল কিনে পুরো কচু ক্ষেতের চারপাশে জাল দিয়ে ঘিরে দিল। সৃষ্টিকর্তা আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। কচু না থাকলেও পাঁচমিশালি মাছ আমাদের সংসারটা কত সুন্দরভাবে চালাচ্ছে। ধন্যবাদ বিধাতা। হ্যাঁ গো, সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকান না। কষ্টের পরেই তিনি স্বস্তি দেন। একবার ভাবো তো, এবার তো মনে হচ্ছিল না খেয়ে মরতে হবে, কিন্তু দেখো না সৃষ্টিকর্তার কি দয়া, এবার আমরা অন্যবারের চেয়েও ভালো আছি। তাহলে সে যে কি হতো কে জানে। তোমার এত চিন্তা করতে হবে না বাপু। আমাদের থেকেও আমাদের নিয়ে সৃষ্টিকর্তা বেশি চিন্তা করেন। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে তিনি ঠিকই অন্য আরেকটা রাস্তা খুলে দেন। হ্যাঁ চাচা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাহলে তোমরা মাছ ধরো, আমি আমার ক্ষেতটার দিকে যাই। ঠিক আছে চাচা। বাবা, যতই মাছ ধরছি ততই মনে হচ্ছে মাছ আর কমছে না, না কমে বেড়ে যাচ্ছে। মনে তো হচ্ছে এই মাছ দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারবো। এবার আমরা মাছ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো। এই পাঁচমেশালি মাছ আমাদের সব অভাব অনটন দূর করে দেবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। কচু ক্ষেতের এই পাঁচমিশালি মাছগুলো আমাদের বড্ড উপকার করেছে। হ্যাঁ রে, বিধাতা চাইলে কি না করতে পারেন। বৃষ্টির পানিতে কচু পচে নষ্ট হয়ে গিয়েছিল। কি করব কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ বিধাতা সাহায্য স্বরূপ এই পাঁচমেশালি মাছগুলো পাঠিয়ে দিয়েছেন। চল আজ বাড়ি ফিরি, অনেক মাছ ধরেছি। নাও গো গিন্নি, মাছগুলো ধরো তাড়াতাড়ি। এত মাছ? এ তো অল্প, এখনো আরো অনেক মাছ আছে গো। হ্যাঁ গো, সারা ক্ষেতের কচু বিক্রি করেও তো এত টাকা ইনকাম করতে পারতে না। এখন এই পাঁচমেশালি মাছগুলো বিক্রি করে যে টাকা ইনকাম করেছো। হ্যাঁ গো,
সেটা তো ঠিকই। এই জমির পাঁচমেশালি মাছগুলো বিক্রি করেই তো একটু সুখের মুখ দেখতে পারছি। সৃষ্টিকর্তার অশেষ কৃপা। সৃষ্টিকর্তার সাহায্যের কারণে আজ আমরা টিকে গেলাম। কচু না থাকলেও এই কচু ক্ষেতের পাঁচ পেশালি মাছগুলো আমাদের জীবনে চলার পথ ঠিক করে দিল।